একটি ধ্বংসস্তূপের ভেতরে বীজের ভাণ্ডার ছিল। সেখানে একটি ষাঁড় দাঁড়িয়ে কাঁদছিল। তার চোখে অশ্রু, দৃষ্টি আটকে আছে একটি সোনালি গাছের দিকে। সেই গাছটিতে ঝুলছে বড় বড় হীরের মতো বীজ। যাও, যখন তুমি এখানে একজন সত্যিকারের মানুষকে নিয়ে আসবে আর সে মানুষটি পরীক্ষায় পাশ করবে, তখনই সব ঠিক হয়ে যাবে। ওই জাদুকরী গাছের কথা শুনে ষাঁড়টির চোখ আরও অশ্রুতে ভরে উঠল। সে ধ্বংসস্তূপ থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে গভীর জঙ্গলের ভেতরে হারিয়ে গেল। কেশবনগরের ঘন ও সুন্দর জঙ্গলের মাঝেই ছিল বিলাসপুর নামের একটি গ্রাম। সেই গ্রামেই বাস করত রাম ও বলারাম নামে দুই ভাই। বলরাম দাদা ও বলরাম দাদা, আপনার বাবার হঠাৎ খুব খারাপ অবস্থা, অসুখ বেড়েই চলেছে। দয়া করে আপনারা দ্রুত বাড়ি চলুন। কি বলছিস? চল চল, দ্রুত চাল। বলরাম তার ছোট ভাই রামকে সঙ্গে নিয়ে দৌড়ে বাড়িতে পৌঁছাল। সেখানে তারা দেখল তাদের বৃদ্ধ বাবা শুয়ে আছেন আর তার পাশে বৈদ্য বসে আছেন। হ্যাঁ বলরাম, তোমার বাবার শরীরে রোগ পুরোপুরি বাসা বেঁধেছে। এর আর কোনো চিকিৎসা নেই। তোমার বাবা বেশি দিন বাঁচবে না। তোমরা তার ভালো মতো দেখাশোনা করিও। দেখ বলরাম, আমার শেষ সময় এসে গেছে। আমি আর বেশি দিন এই সংসারে থাকতে পারবো না। শোন, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তুমি সততার সঙ্গে সব সম্পত্তি অর্ধেক করে তোমার ছোট ভাইয়ের সঙ্গে কথা বলে ভাগ করে নিও। এর কয়েকদিন পর বলরামের বৃদ্ধ পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিছুক্ষণ পরে তারা দুই ভাই পিতার শেষকৃত্য সম্পন্ন করে ঘরে ফিরে এলো। এভাবেই সময় আরও কিছুদিন কেটে যায়। একদিন বলরামের স্ত্রী রাধা, যিনি খুবই চতুর ও বুদ্ধিমতী, বলরামকে বলতে শুরু করল, পিতাজি চলে যাওয়ার অনেক দিন হয়ে গেছে। আমার মনে হয় এখন তোমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগ করা উচিত। বাইরের দিক থেকে বলরাম খুব ভালো মনের মানুষ মনে হতো, কিন্তু ভিতরে ভিতরে তার মধ্যে চতুরতা, লোভ আর কপটতা লুকিয়েছিল। তুমি তো ঠিকই বলেছ। আমি সবসময় সঠিক কথাই বলি। আমার কথা মানো। আমাদের যে জমি আছে তার অর্ধেক অনুর্বর, অর্ধেক উর্বর। উর্বর জমি তুমি নিজের ভাগে রাখবে, আর অনুর্বর জমি ছোট ভাইকে দেবে। আর হ্যাঁ, আমরা যে ঘরে থাকি তার বাইরে একটি ঘর আছে যা অনেক খারাপ অবস্থায় আছে, সেটাও তুমি তোমার ছোট ভাইকে দিয়ে দেবে। ভালো, কিন্তু যদি রাম কোনো প্রশ্ন করে তাহলে আমি কি উত্তর দেব? কি উত্তর দিবে? বলবে সে ছোট আর তুমি বড়। সে মাত্র 2 বছর আগে জমিতে কাজ করা শুরু করেছে, আর তুমি ছোটবেলা থেকে বাপের সঙ্গে জমিতে পরিশ্রম করে এসেছো। হ্যাঁ, তুমি ঠিক বলছো। ঠিক আছে, আমি এখন এটাই করব। পরের দিন বলরাম তার স্ত্রী রাধাকে সঙ্গে নিয়ে রামের আঙিনায় উপস্থিত হয়। দেখো ছোট ভাই, পিতাজি তো এখন নেই, তাই এখন আমাদের দুজনের মধ্যে সম্পত্তি ভাগ করে নেওয়া উচিত। কিন্তু দাদা, আমি তো আপনার সঙ্গেই থাকতে চাই। আরে ছোট ভাই, এইসব কথা কিছু সময়ের জন্য ভালো লাগতে পারে। দেখো, আমাদের এখন থেকেই ভবিষ্যতের কথা ভাবতে হবে, বুঝছো? হ্যাঁ, ঠিক আছে দাদা, যেভাবে আপনার ইচ্ছে আপনি তেমনই করুন। তাহলে আমার কথা মন দিয়ে শোনো। দেখো, আমাদের জমি অর্ধেক উর্বর, অর্ধেক অনুর্বর। উর্বর জমির অংশ আমি রাখব, কারণ আমি ছোটবেলা থেকেই বাবাজির সঙ্গে পরিশ্রম করে চাষ করেছি, আর তুমি মাত্র 2 বছর ধরে জমিতে কাজ করছো। আর আমাদের 2টি ঘর আছে, একটা এটা আর আরেকটা দূরের ঘরটা। তুমি তোমার স্ত্রী সহ সেখানে থাকবে, কারণ এই ঘরে আমি অনেক খরচ করেছি, তাই আমি এখানে থাকব। ঠিক আছে? এই কথা শুনে রাম হতবাক হয়ে গেল। ঠিক তখনই তার স্ত্রী গৌরী রেগে বলল, এটা তো একেবারে অন্যায়। আপনি নিকৃষ্ট অংশ ছোট ভাইকে দিচ্ছেন আর ভালো অংশ নিজের জন্য রাখছেন। দেখুন দাদা, আমার স্ত্রী গৌরী ঠিকই বলেছে। জমির অর্ধেক অনুর্বর অংশ যদি আপনি আমাকে দেন, তবে আমি কিভাবে চাষ করব? দেখো, ও সব কিছু আমি জানি না ভাই, কিন্তু বন্টন তো এভাবেই হবে।
আপনি যে দ্বিতীয় বাড়িটির কথা বলছেন সেটা বাড়ি নয়, একটা ঝুপড়ি। তাহলে আমি আর কি বা করতে পারি? যা তোমাদের দুজনের ভাগে পড়েছে সেটাই তো আমি তোমাদের দেব। এ কি বলছেন দাদা? আপনি অন্যায়ভাবে ভাগ করছেন। আমি এই ভাগের সঙ্গে একমত নই। ভাগ হবে, তবে সম্পূর্ণ ন্যায়ের সঙ্গে। খারাপ জিনিস আমাদের ভাগে, ভালো জিনিস আপনার ভাগে। এটা কি ন্যায়সঙ্গত ভাগ? যদি এটাকে তুমি স্বেচ্ছাচার মনে করো তাহলে ঠিক আছে ভাই, চাইলে এই বিষয়ে পঞ্চায়েতে নিয়ে যেতে পারো, ওটা তোমার ইচ্ছা। এই গ্রামের প্রধানের সঙ্গে আমার বন্ধুত্ব আছে, সেও আমার কথাই শুনবে, বুঝেছ? এখন যা পাচ্ছ সেটুকু নিয়ে রাখো, পরে আবার বলো না যে সেটাও পাওনি। পঞ্চায়েতে গেলে তারা তোমাকে অপমান করতে পারে, এমনকি কিছু নাও দিতে পারে। তার চেয়ে ভালো এই বিষয়টা বাড়ির 4 দেয়ালের মধ্যেই মিটিয়ে ফেলো। হ্যাঁ, ঠিক আছে দাদা, আপনি যা বলবেন তাই হবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে ভাই, সিদ্ধান্ত হয়ে গেছে। তুমি এখনই এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। চোখে অশ্রু নিয়ে রাম তার সামান্য জিনিসপত্র তুলে নিল এবং সেই তথাকথিত দ্বিতীয় বাড়িটির দিকে রওনা দিল। গৌরী একদম ঠিকই বলেছিল, ওটা আসলে কোনো বাড়ি নয়, কেবল একটি ঝুপড়ি মাত্র। তোমার বড় ভাই আমাদের সঙ্গে এত বড় প্রতারণা করল, সে একেবারে বেইমানিতে নেমে এলো, আর তুমি তখনও কোনো প্রতিবাদই করলে না। আমি চাইলে বিষয়টা পঞ্চায়েতে নিয়ে মামলা করতে পারতাম, কিন্তু তাতে আমাদের নিজের ঘরই অপমানিত হতো গৌরী। এসব কথা ঠিক আছে, কিন্তু এখন আপনি কি করবেন? অনুর্বর জমিতে কি কখনো ফসল জন্মায়? আমার ঈশ্বরের উপর পূর্ণ ভরসা আছে। ঈশ্বর আমাকে 2টি পরিশ্রমী হাত দিয়েছেন। দেখবে গৌরী, আমি এই অনুর্বর জমির বুক ছিঁড়ে তাতেই বীজ বুনব। আর যদি ঈশ্বরের কৃপা থাকে তবে এই জমিতেই শস্য ফলবে, আর আমি তা গ্রামবাসীদের দেখিয়ে দেব, তুমিও দেখবে। পরের দিন রাম তার অনুর্বর জমিতে পৌঁছাল এবং সেখানে হাল চালানো শুরু করল। আরে রাম, আপনি এটা কি করছেন? এই জমি তো একেবারেই অনুর্বর। এতে এত পরিশ্রম করে আপনার সময় কেন নষ্ট করছেন? রাম কিছু না বলে জমিতে হাল চালাতে থাকল। সেই ব্যক্তি সেখান থেকে চলে গেল, কিন্তু রাম তার পরিশ্রম চালিয়ে গেল। রাম অনেক দিন ধরে তার জমিতে কঠোর পরিশ্রম করল, কিন্তু এত চেষ্টা সত্ত্বেও সেখানে কিছুই গজালো না। শেষ পর্যন্ত ক্লান্ত আর হতাশ হয়ে একদিন সে বাড়িতে চুপচাপ বসে রইল। আমি আপনাকে আগেই বলেছিলাম, অনুর্বর জমিতে হাল চালালে কোনো লাভ হবে না। গৌরী, যদি আমার কাছে একটা বলদ থাকতো তাহলে এই অনুর্বর জমিতেও আমি শস্য ফলিয়ে দেখাতাম, কিন্তু এখন আমি কি করব বলো? অতিরিক্ত পরিশ্রমে আমার শরীর একেবারে ভেঙে পড়েছে। এই জমিতে কাজ করা খুব কষ্টের। দুপুরের পর শরীর আর সঙ্গ দেয় না। এখন আর আমার পক্ষে সম্ভব নয়, সত্যি আর পারছি না। আমার তোমার পরিশ্রমের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু তোমাকে এটাও বুঝতে হবে যে আমাদের ঘরে শস্য প্রায় শেষ হয়ে এসেছে। তাই এখন তোমার উচিত অন্য কোনো কাজ শুরু করা, যাতে অন্তত এতটুকু আয় হয় যে আমরা দুজনেই দিনে দুবেলা পেট ভরে খেতে পারি। কিন্তু গৌরী, অন্য ব্যবসা বা কাজ শুরু করতে তো টাকার দরকার হয়, আর আমার কাছে তো কিছুই নেই। হতাশ হইও না, তুমি মহাজনের কাছে যাও। আমাদের গ্রামের মহাজন খুব ভালো মানুষ। সে লোকজনকে ঋণ দেয়, সুদও খুব কম নেয়, আর জোর করে কারোর কাছ থেকে টাকা আদায় করে না। তুমি ঠিক বলেছ, কাল আমি মহাজনের কাছে যাব। পরের দিন রাম মহাজনের বাড়িতে পৌঁছল এবং মহাজনকে সব ঘটনা খুলে বলল। মহাজনজি, দয়া করে আমাকে একটু ঋণ দিন, যাতে আমি একটি ছোট ব্যবসা শুরু করতে পারি। যা লাভ হবে তার মধ্যে প্রথমেই আমি আপনার ঋণ ও সুদ মিটিয়ে দেব। শুধু একটু সাহায্য করুন। ভগবানের নাম নিয়ে একটা ছোট ব্যবসা শুরু কর। এই বলে মহাজন রামকে 10 টাকা দেয়। গৌরী, মহাজন আমাকে 10 টাকা দিয়েছে। ভাবছি কাল আমি হরিয়াপুর গ্রামে যাব। শুনেছি সেখানে খেলনা খুব সস্তা দামে পাওয়া যায়। আচ্ছা, তুমি খেলনার ব্যবসা শুরু করতে চাও নাকি? হ্যাঁ গৌরী, এই 10 টাকা দিয়ে কিছু খেলনা কিনব এবং অন্য গ্রামে নিয়ে গিয়ে বিক্রি করব। দেখবে কিছু না কিছু ভালো আয় হবে।
পরের দিন রাম হরিয়াপুর গ্রামের বাজারে ঘুরছিল। তখন তার চোখ পড়ল এক বলদের ওপর। এক ব্যক্তি সেই বলদটিকে খুব নির্দয়ভাবে মারছিল। বলদের চোখ থেকে অবিরাম অশ্রু ঝরে পড়ছিল। আরে ভাই, ও ভাই, এ তো নিষ্ঠুরভাবে এই বলদ গরুটিকে কেন মারছ? কি হয়েছে? আরে কি আর বলবো, আমি এই বলদটিকে জঙ্গল থেকে এক লোকের কাছ থেকে ভালো দামে কিনেছিলাম। ভেবেছিলাম এটা ক্ষেতের কাজ করবে, কিন্তু যখনই কাজ করার সময় আসে এটা তার জায়গা থেকে নড়েও না, উপরন্তু সব খড়ও খেয়ে ফেলে। আরে এটা কিনে তো আমার শুধু ক্ষতিই হয়েছে, এজন্যই আমি এর ওপর আমার রাগ ঝাড়ছি। আরে ভাই দাঁড়াও, যদি এমন কথা হয় তবে এই বলদটা আমাকে দিয়ে দাও। আরে বলদটা বিক্রি করতে পারলে তবেই মুক্তি, তাছাড়া আমার আর টাকাও ব্যয় করতে হবে না। আমি তো এটা বিনামূল্যে কিনি নাই। যদি তুমি এটা নিতে চাও তবে আমাকে 10 টাকা দাও। রাম গভীরভাবে ভাবতে লাগল। সে বলদের দিকে তাকালো। বলদের চোখে যেন আশা জ্বলে উঠল। কিছুক্ষণ চিন্তা করার পর রাম সেই ব্যক্তিকে 10 টাকা দিয়ে দিল। একটা কথা বলি ভাই, খারাপভাবে মনে করো না, তোমার চেয়ে বড় মূর্খ আমি আর দেখিনি। এই বলদ কিনে তুমি লোকসানের মুখে পড়েছ, কিন্তু আমার সমস্যা তো শেষ হয়ে গেল। নিয়ে যাও, এখন থেকে এর দায়ভার তোমার। এই বলে সেই ব্যক্তিটি সেখানে থেকে চলে যায়। রাম বলদটিকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং সব ঘটনা গৌরীকে খুলে বলতে থাকে। হায় ভগবান, তোমার মতো এত বড় মূর্খ মানুষ আমি আর কখনো দেখিনি। আরে এই অকর্মা বলদ কিনতেই তুমি 10 টাকা নষ্ট করলে। একটা বলদ থেকে আমাদের কী বা লাভ হবে, যখন তার নিজের মালিকই বলেছে এটা কোনো কাজ করে না? আরে গৌরী, লোকটা ওকে খুব নিষ্ঠুরভাবে মারছিল। ওর কষ্টে ভরা চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। এটা দেখে আমার খুব দয়া লাগলো, তাই নিজেকে সামলাতে পারিনি, এজন্য এই বলদটাকে নিয়ে এসেছি। এখন এই বলদ দিয়ে তুমি করবেটা কি? যে কাজ জোর করে হয় না, সেই কাজ ভালোবাসা দিয়ে করা যায়। চিন্তা করো না, কাল আমি এই বলদটাকে আমার অনুর্বর জমিতে নিয়ে যাব আর এর সাহায্যে ফসল ফলানোর চেষ্টা করব। তুমি দেখছি আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে দাঁড়ালে। তোমার যেমন ইচ্ছে তেমন করো, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা কথা মনে রেখো, বাড়িতে শুধু কাল পর্যন্তই শস্য আছে। এই বলে গৌরী রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রাম বলদটিকে নিয়ে অনুর্বর জমিতে যায়। এখন কি একটু ভালো লাগছে? আচ্ছা শোনো, আজ থেকে আমি তোমাকে ভোলা বলে ডাকব। দেখো ভোলা, যে 10 টাকায় তোমাকে কিনেছি সেটা কিন্তু আমি ধার করে এনেছিলাম, তাই তুমি আমাকে সাহায্য করবে, ঠিক আছে? চলো। রাম বলদটিকে হালে জুড়তে চেষ্টা করল, কিন্তু বলদটি নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। আরে শেষ পর্যন্ত তোমার কি হলো? তুমি তোমার জায়গা থেকে নড়ছো না কেন? চল ভাই চল। রাম সারাদিন অনেক চেষ্টা করল, কিন্তু বলদটি কোনো কাজই করল না। সন্ধ্যায় ক্লান্ত আর হতাশ হয়ে রাম বলদটিকে বাড়ি নিয়ে ফিরে এলো। পরের দিনও রাম বলদটিকে জমিতে নিয়ে গেল, কিন্তু বলদটি একেবারেই নড়ল না। সন্ধ্যায় রাম হতাশ হয়ে আবার বাড়ি ফিরে এলো। আজ সকাল থেকে আমি না খেয়ে আছি, বাড়ির সব খাবার শেষ হয়ে গেছে। এখন বলো আমি কি করব? তোমার ভাইয়ের কাছে হাত পাতব, নাকি যে ভাই আমাদের ঠকিয়ে সবকিছু কেড়ে নিয়েছে? রামের চোখ থেকেও অশ্রু ঝরে পড়ল। সে বাইরে আঙিনায় বলদের পাশে বসে পড়ল এবং অনেকক্ষণ কেঁদে থাকল। অর্ধরাত হয়ে গেছে। হঠাৎ বলদটি রামের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করল। তোমার এই করুণ অবস্থা দেখে আমার খুব দয়া লাগছে। রাম, আমি তোমাকে সাহায্য করতে চাই। রাম এই কথা শুনে চমকে উঠল। হে ভগবান, এ আমি কি দেখছি? একটি বলদ মানুষের ভাষায় কথা বলছে। ও ভাই, ভয় পেও না, একদম ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি কিভাবে কথা বলছি সেটা জানতে চেও না, শুধু এইটুকু বিশ্বাস করো, আমি তোমাকে সাহায্য করতে পারি। রামের ভয়ে কিছুটা কমল। সে তৎক্ষণাৎ গৌরীকে ডাকল এবং সব ঘটনা খুলে বলল। হে ভগবান,
এই বলদ তো মানুষের মতো কথা বলছে। রাম, তুমি এটাকে যেখানে থেকে এনেছো দয়া করে আবার সেখানেই ফিরিয়ে নিয়ে যাও। ওরে ভগবানের দোহাই লাগে, এমনটা করো না। আমাকে যদি ফিরিয়ে দাও তাহলে আমার আগের মালিক আমাকে খুব মারবে, মারতে মারতে হয়তো মেরেই ফেলবে। সে খুব জোরে মারধর করে। না না, দয়া করে এমনটা করো না। আচ্ছা, এটা বলো, তুমি আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারো? আমি এমন একটি জঙ্গলের কথা জানি যেখানে জাদুকরি বীজ পাওয়া যায়। তুমি যদি সেই বীজগুলো তোমার অনুর্বর জমিতে বুনে দাও তাহলে আশ্চর্য ফল দেখতে পাবে। হ্যাঁ, একবার এর কথা মানতে ক্ষতি কি? হয়তো আমাদের ভাগ্য বদলে যেতে পারে। আচ্ছা ঠিক আছে। রাম বলদের দড়ি খুলে দিল। বলদ জঙ্গলের দিকে হাঁটতে লাগল। রাম ও গৌরীও তার পিছন পিছন হাঁটতে লাগল। কিছুক্ষণ পর বলদ জঙ্গলে থাকা এক ধ্বংসস্তূপের সামনে দাঁড়াল। রাম আর গৌরী সেই ধ্বংসস্তূপে সোনালি গাছ দেখতে পেল, যেটা খুবই ঝলমল করছে। তারা এই দেখে হতবাক হয়ে যায়। তাছাড়া মাটিতে অনেক দ্বীজ ছড়িয়ে আছে। বাপরে বাপ, সোনালি গাছ জীবনে প্রথমবার দেখলাম, কিন্তু বীজ নিজে থেকে গজাতে প্রথমবার দেখছি। অদ্ভুত ব্যাপার গৌরী। রাম, দেখো এই বীজগুলো রং বেরঙের আলোয় ঝলমল করছে। এটা তো খুবই অদ্ভুত কাজ। এর মধ্যে একটি রহস্য আছে, তবে এখন সেই রহস্য তোমাদের বলতে পারবো না। সঠিক সময় এলে সব কিছু খুলে বলবো। রাম কিছু বীজ তুলে নিল। তারপর সে গৌরী ও বলদের সঙ্গে বাড়ি ফিরে এলো। তুমি আজ রাতেই এই বীজগুলো তোমার অনুর্বর জমিতে বুনে দাও। রাম, গৌরী ও বলদ জমিতে পৌঁছাল। তারপর সে জমিতে কোদাল চালাতে শুরু করল। দেখতে দেখতে রাম সেই বীজগুলো তার জমিতে রোপণ করল। এখন চলো আমরা বাড়ি ফিরে যাই। সকালে তুমি এর আশ্চর্য ফল দেখতে পাবে। এরপর রাম, গৌরী ও বলদ গরুটি বাড়িতে ফিরে এলো। পরের দিন সকালে রাম ও গৌরী জমিতে পৌঁছতেই তাদের দুজনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সমস্ত জমি সবুজ গাছপালা ও সোনালি শস্যে ভরে গেছে। আরে গৌরী, আমাদের অনুর্বর জমি এখন তো ফসলে ভরে গেছে। এর মানে বলদ গরুটি যা বলেছিল তাই সত্যি। আমাকে ক্ষমা করে দাও। তুমি যখন বলদটিকে বাড়িতে নিয়ে এসেছিলে তখন আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছিলাম। আচ্ছা, সেসব কথা এখন বাদ দাও। চলো গৌরী, এই ফসল তো পুরোপুরি পেকে গেছে। এখান থেকে কেটে কিছু বিক্রি করে ফেলি। ঠিক সেই সময় রামের বড় ভাই বলরাম সেখানে এসে উপস্থিত হল। সামনে হঠাৎ সবুজে ভরা ফসল দেখে সে বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ও রাম, এ কি ভাই, এটা তো একেবারে অবিশ্বাস্য। গতকাল পর্যন্ত এই জমি ছিল অনুর্বর, আর আজ দেখছি এখানে সবুজ ফসল দাঁড়িয়ে আছে। এটা কিভাবে সম্ভব হলো ভাই? রাম কিছু বলতে যাচ্ছিল, গৌরী তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিল। এইসব ঈশ্বরের কৃপা। রাম বাজারে গিয়ে ফসলগুলো ভালো দামে বিক্রি করল। তারপর সে অনেক টাকা গৌরীর হাতে তুলে দিল। এত টাকা পেয়ে গৌরী খুব খুশি হল। রাম, পুরো গ্রামে হইচই পড়ে গেছে। কেউ বিশ্বাসই করতে পারছে না যে এক রাতে জমিতে ফসল উৎপন্ন হয়েছে। হ্যাঁ, বড় দাদা যখন আমাকে জিজ্ঞেস করছিলেন তখন তো আমি সত্য কথাই বলতে যাচ্ছিলাম। তোমার বড় ভাইকে এই জাদুকরি বলদের কথা বলো না, না হলে সেও এটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। তুমি একদম ঠিক বলেছ গৌরী। রাম নিয়মিত বলদটিকে নিয়ে সেই জাদুকরি জঙ্গলে যেত। সেখান থেকে সে জাদুর বীজ এনে নিজের অনুর্বর জমিতে রোপণ করত। পরের দিন তার জমিতে সবুজে ভরা ফসল গজিয়ে উঠত। এভাবে ধীরে ধীরে রামের ভাগ্য বদলে যেতে লাগল, আর সে অল্প সময়ের মধ্যে ধনী হয়ে উঠল। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, শেষ পর্যন্ত কি হচ্ছে এসব?
যে জমি একেবারে অনুর্বর ছিল সেখানে রাম কিভাবে এক রাতের মধ্যে ফসল ফলাচ্ছে? এটা কিভাবে সম্ভব? এটা কি কোনো কৌশল নাকি অন্য কিছু? আমার মনে হচ্ছে তোমার ছোট ভাইয়ের হাতে হয়তো কোনো জাদুকরী শক্তি এসে গেছে। আমাদের উচিত তার ওপর নজর রাখা। যদি সত্যিই তার কাছে কোনো অলৌকিক জিনিস থাকে তাহলে সেটা আমাদের কাছেও থাকা উচিত। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আজ থেকে আমি রামের ওপর গভীর নজর রাখব। একদিন হঠাৎ করে গৌরীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। রাম তাকে নিয়ে এক বৈদ্যের কাছে গেল। রাম, তোমার স্ত্রী গৌরী খুব গুরুতর অসুখ। আমাকে ক্ষমা কর, এই রোগের আর কোনো চিকিৎসা নেই। এখন থেকে ভাবো সে আমাদের জীবনের মাত্র কয়েকদিনের অতিথি মাত্র। এমন কথা বলবেন না বৈদ্যজি, গৌরী ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। রাম, আমার কাছে আর কিছু করার নেই। তুমি তোমার স্ত্রীকে নিয়ে বাড়ি যাও, ঠিক আছে? রাম ভাঙার হৃদয় নিয়ে গৌরীকে বাড়ি নিয়ে এলো। তারপর সে বাইরে বসে ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদতে লাগল। রাম, কাঁদছ কেন? কি হয়েছে? রাম সব ঘটনা খুলে বলতে শুরু করে। মনে হয় পরীক্ষা দেওয়ার সময় হয়ে গেছে। কিসের পরীক্ষা বোনা? কিছুক্ষণ পরেই জানতে পারবে। তোমার স্ত্রীকে নিয়ে আমার সঙ্গে জঙ্গলে চলো। জঙ্গলে? কিন্তু কেন? সেখানে তো কেবল জাদুকরি বীজ আছে। হ্যাঁ, সেই জাদুকরি বীজের মধ্যে এমন একটি বীজও আছে, যদি কোনো অসুস্থ মানুষকে খাওয়ায় তবে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এটা কি সত্যিই কাজ করবে? হ্যাঁ, আমি সত্যিই বলছি। তুমি আমার সঙ্গে চলো। কিন্তু সে বুঝতেই পারেনি যে তার বড় ভাই বলরাম দূর থেকে সবকিছু দেখছে। বলরাম সবকিছু শোনার পর দৌড়ে গিয়ে তার স্ত্রী রাধাকে সব ঘটনা খুলে বলতে থাকে। এর মানে এখন পর্যন্ত যেসব অদ্ভুত ঘটনা ঘটেছিল সেগুলো সবই সেই জাদুকরি বীজের জন্য হয়েছে। চলো আমরা দুজন ওদের পেছন পেছন যাই। বলরাম ও রাধা চুপচাপ করে রাম ও বলদের পেছন পেছন যেতে লাগল। কিছুক্ষণ পর রাম ও গৌরী ধ্বংসস্তূপের ভিতরে পৌঁছাল। সেখানে বিশেষ ধরনের বীজ উৎপন্ন হচ্ছিল। রাম, তুমি লক্ষ্য করলে দেখবে এই সোনার গাছটিতে দুই রকমের বীজ আছে। প্রথমটি হীরার বীজ আর দ্বিতীয়টি সাধারণ বীজ, যে বীজগুলো তুমি এতদিন রোপণ করে এসেছ। এখন আমাকে কি করতে হবে ভোলা? যদি তুমি এই হীরের বীজগুলো তোমার জমিতে বপন করো, তাহলে পরের দিন তোমার জমিতে অসংখ্য মূল্যবান হীরে জন্মাবে এবং তুমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবে। যদি তুমি এর বিপরীত করো, সেই সাধারণ বীজটা বেছে নাও এবং তোমার স্ত্রীকে খাওয়াও, তাহলে সে রোগমুক্ত হয়ে যাবে। কিন্তু তারপর তুমি এই হীরের বীজগুলো ব্যবহার করতে পারবে না। এমনকি এই জাদুকরি বীজগুলো, যেগুলো তুমি এতদিন বপন করে আসছো, সেগুলোও ব্যবহার করতে পারবে না। রাম এ কথা শুনে চমকে গেল এবং গভীর চিন্তায় ডুবে গেল। আমার স্ত্রী যদি না থাকে তাহলে এত ধন সম্পদ, শস্য আর বিলাসিতার কি মূল্য আছে? এসব দিয়ে আমি কি করব? না না, আমি শুধু আমার স্ত্রীকে সুস্থ দেখতে চাই। রাম, শুধু একটা কথা মনে রেখো, যেই মুহূর্তে তুমি এই বীজ তোমার স্ত্রীকে খাওয়াবে, এখানকার সব জাদুকরি বীজ আর এই সোনার গাছ মুহূর্তে অদৃশ্য হয়ে যাবে। তখন এই পুরো ধ্বংসস্তূপ আবার একেবারে সাধারণ জায়গায় পরিণত হবে। আমি তোদের কথা শুনে ফেলেছি। ওই জাদুর বীজটা ফেলে দে, চুপচাপ ফেলে দে। যদি তুই এই বীজ গৌরীকে খাওয়াস, তাহলে সব জাদুর বীজ চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যাবে। এটা আমি কোনোভাবেই মেনে নেব না। তাড়াতাড়ি ফেলে দে। দাদা, দাদা, আমার স্ত্রী তো মাত্র কয়েকদিনের অতিথি। আপনি কি চান সে আমাকে ছেড়ে চলে যাক? বলুন। তোর স্ত্রীর জন্য আমার কি আসে যায়? আমার দরকার টাকা, শুধু টাকা। মানুষ নিয়ে আমার কিছু যায় আসে না। যদি তুই এক পাও সামনে বাড়াস, তাহলে এই পলোয়ার দিয়ে তোর মাথা কেটে ফেলব। পেছনে সরে যা। দাদা, টাকার জন্য কি আপনি আমাকেও মেরে ফেলবেন? বলুন, সত্যি কি আমাকে মেরে ফেলবেন? হ্যাঁ, তোকেও মেরে ফেলব। চলো রাধা, এই বোকা কিছু করার আগেই আমরা সোনার গাছের সব বীজ তুলে নিই।
কাল সকালেই আমাদের জমি হীরায় ভরে যাবে। তখন আমরা এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। চলো, তাড়াতাড়ি চলো। বলরাম ও রাধা সোনার গাছের দিকে এগিয়ে গেল, কিন্তু গাছগুলো ছুতেই হঠাৎ ভয়ঙ্কর একটি বিস্ফোরণ ঘটল আর তাদের শরীর আগুনের মতো জ্বলে উঠল। আমার দাদা আর বৌদি আগুনে পুড়ে যাচ্ছে, আমি কি করে তাদের বাঁচাবো? কেউ আছেন? দয়া করে ওদের বাঁচান। এটা আর সম্ভব নয় রাম। এই জাদুর গাছই তাদের জন্য এমন পরিণতি ঠিক করেছে। তারা লোভ আর খারাপ উদ্দেশ্য নিয়ে গাছটিকে ছুঁয়েছিল, তাই তাদের শেষটা এমনই হবার ছিল। অল্প সময়ের মধ্যেই বলরাম ও রাধা পুড়ে ছাই হয়ে যায়। রামের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগল। রাম সাধারণ বীজটি তার স্ত্রীকে খাওয়া মাত্রই সে চোখ খুলল। আমার এখন একদম ভালো লাগছে। হঠাৎ চারদিকে এক তীব্র আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল। সেই আলো মিলিয়ে যেতেই দেখা গেল বলদটি এক সুন্দর যুবরাজে পরিণত হয়েছে। এ কি? শেষ পর্যন্ত এসব কি হচ্ছে? কিছু সময় আগে আমি কঠোর তপস্যা করে অনেক কষ্টে এই বনে জাদুর বীজগুলো জন্ম দিয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল এই বীজের মাধ্যমে মানুষের উপকার করা এবং খরায় আক্রান্ত এলাকাগুলোকে সাহায্য করা। কিন্তু এই গোপন কথা রাজ্যের রাজকুমার আদিত্যের কানে পৌঁছে যায়। সে ছিল খুব লোভী ও অহংকারী। আমি তাকে সাবধান করে বলেছিলাম, লোভ নিয়ে এই বীজগুলো স্পর্শ করো না, কিন্তু সে আমার কথা শুনল না। সে সরাসরি সেই সোনার গাছগুলো ধরে ফেলল, যেগুলোতে হীরের মতো বীজ ঝুলছিল, আর গাছ ছোঁয়ার সঙ্গে সঙ্গেই সে একটি বলদে পরিণত হল। তোমার ভাই ও বৌদি লোভ নিয়ে সেই গাছ স্পর্শ করেছিল, তাই তাদের সেই শাস্তি পেতে হলো। এখন এই বীজগুলো তোমার রাম, যত খুশি নিয়ে যাও। সন্ন্যাসী মহাশয়, আমার এই জাদুর বীজগুলোর আর দরকার নেই। আমি শুধু চাই আমার অনুর্বর জমি আবার উর্বর হয়ে উঠুক। আমি একজন কৃষক, আর নিজের পরিশ্রমে ফসল ফলানোই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। সন্ন্যাসী মুচকি হাসলেন এবং একটি সাধারণ বীজ রামের হাতে দিলেন। এটা তোমার জমিতে বপন করো। তোমার জমি আবার সবুজ শ্যামল হয়ে উঠবে। তবে মনে রেখো, এই স্থানের রহস্য কাউকে বলো না। রাম ও গৌরী সাধুকে প্রণাম করে বাড়ির দিকে রওনা হয়, আর অন্যদিকে রাজকুমার আদিত্য সন্ন্যাসীর আশীর্বাদ নিয়ে তার রাজ্যের দিকে ফিরে যায়।